অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারের স্টুডেন্ট এবং যাদের বাংলা অনার্স আছে। তাদের সিসি 10 পেপারের একটা ফুল প্রুফ সাজেশন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। আমি কিন্তু শুধু প্রশ্ন বলি না, প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ টিপসও আমি শেয়ার করি। সেগুলো শুনলে আশা করছি পরীক্ষায় তোমরা উপকৃত হবে। তো প্রথমেই বলবো সিসি 10-এর মডিউল 1, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো একা কে গায় ওই। এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্রের একাকিত্বজনিত যে গভীর হৃদয় যন্ত্রণা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। অথবা এখান থেকেই প্রশ্ন আসতে পারে একা কে গায় ওই প্রবন্ধে প্রতিফলিত বঙ্কিমচন্দ্রের গভীর জীবন দর্শন ব্যাখ্যা করো। লক্ষ্য করবে প্রবন্ধটা যারা পড়েছো সেখানে বঙ্কিমচন্দ্র খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কেহ একা থাকিও না, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য নিজের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই লাইনগুলোর ব্যাখ্যা কী? প্রকৃতপক্ষে এই লাইনগুলোর মাধ্যমে কিন্তু বঙ্কিমচন্দ্র জীবনের দার্শনিক তত্ত্ব বা তথ্য ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে জন্মে মানুষের উদ্দেশ্য কী, মানুষ কি করবে, কিভাবে করে সে নিজের যে গোটা জীবনটা সেটাকে অতিবাহিত করলে জীবনের সার্থকতা খুঁজে পাবে। এই ধরনের দার্শনিক আলোচনা করে এই বিষয়টাকে যদি না বোঝানো হয় তাহলে কিন্তু স্টুডেন্টদের পক্ষে এটা বোঝাটা একটু মুশকিল। তো এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ঊনবিংশ শতাব্দীর আর্থসামাজিক প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের সাম্যবাদী মনন বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এই বিড়াল প্রবন্ধটা কিন্তু পুরোপুরি একটি কমিউনিজম বা সাম্যবাদীর আদর্শে বিবৃত প্রবন্ধ, যেখানে বিড়াল সে কিন্তু একটা যে সর্বহারা শ্রেণী তার প্রতিনিধিত্ব করেছে এবং কমলাকান্ত এখানে কোথাও একটা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে উচ্চবিত্ত এবং সর্বহারা শ্রেণীর মাঝখানে সেতু রচনা করতে চেয়েছে বা একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চেয়েছে। অপূর্ব সুন্দর প্রবন্ধ। যারা বিড়ালের আলোচনা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, আমার চ্যানেলে পড়ানো আছে, দেখে নাও। নেক্সট, যে দেশে বহু ধর্ম বহু ভাষা প্রচলিত সেই দেশে কোন ধর্ম বা ভাষা স্বীকৃত হবে তা প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের মত অনুযায়ী আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আধুনিক যুগের লেখা প্রবন্ধ, যেখানে বহু ধর্ম বহু ভাষাযুক্ত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে অন্নদাশঙ্কর রায় ব্যাখ্যা করেছেন যে কোন ভাষাকে গ্রহণ করা উচিত রাষ্ট্রীয় ভাষা রূপে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রূপে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। নেক্সট, শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সপক্ষে যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাব মডিউল 2-তে। তো এই প্রশ্নের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো এই যে তোমরা যারা মনে করছো যে তোমাদের এই যে অনার্সের প্রিপারেশন সেটা খুব একটা ভালো হয়নি বা পরীক্ষা সামনে এসে যাওয়া সত্ত্বেও তোমরা সাজেশন ওয়াইজ ঠিকঠাক করে নোটস পাওনি বা বিষয়বস্তু বুঝে তোমরা পড়োনি এবং তোমাদের পরীক্ষাটা খারাপ হতে চলেছে, তাদের জন্য বলছি বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, মানে আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। আমার সঙ্গে বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত প্রায় 80 থেকে 90টা কলেজের স্টুডেন্ট যুক্ত রয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু অনলাইনে ক্লাস করে সমস্ত বিষয়ভিত্তিক আলোচনার ক্লাস, সাজেশন অনুযায়ী নোটস এবং সমস্ত সুযোগ সুবিধা সহ খুব ভালোভাবে পড়াশুনো করছে। তো তোমরাও যারা মনে করছো বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর করে তুলতে চাও তারা অবশ্যই আমাদের কাছে পড়ার জন্য সরাসরি যুক্ত হতে পারো। নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করে। তোমরা যারা মনে করছো 6th সেমিস্টার থেকে আমার কাছে ভর্তি হবে তাদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় অফার হলো এই যে তোমরা যদি জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে নিজেদের অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট করো বা নিচে লেখা এই নাম্বারে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করে রাখো, তাহলে কিন্তু তোমরা একটা বিশেষ আকর্ষণীয় ছাড় পেয়ে যাবে ফিজের ওপর। এমনিতেই আমাদের বাণীপীঠ শিক্ষাঙ্গনের মান্থলি ফিজ কিন্তু 800 টাকা, 1000 টাকা বা 1200 টাকা নয়। খুব ন্যূনতম ফিজে আমরা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। যারা আগ্রহী আছো আমাদের কাছে সরাসরি পড়ার ব্যাপারে তারা অবশ্যই যুক্ত হতে পারো। আমাদের অফলাইন সেন্টার আছে কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে, এছাড়া হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের থেকে কিছু দূর হাঁটা পথের দূরত্বে। আর অনলাইনে আমার কাছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা অতি সহজেই ক্লাসে যুক্ত হতে পারো। সেখানে তোমরা লাইভ ক্লাস থেকে শুরু করে সমস্ত বিষয় ধরে ধরে বোঝানো, প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত সমস্যা কেন্দ্রিক আলোচনা, টিউটোরিয়াল প্রজেক্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান বা আলোচনা এবং অবশ্যই পরীক্ষার আগে প্রপার সাজেশন এবং সাজেশনের সমস্ত কোয়েশ্চেনের উত্তর তোমরা কিভাবে লিখবে সেই সংক্রান্ত সমস্ত রকম সাহায্য পেয়ে যাবে। তো অবশ্যই নিজের বাংলা পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর এবং সুনিশ্চিত করার জন্য আর ফাইনাল ইয়ারে প্রচুর ভালো রেজাল্ট করার জন্য যুক্ত হওয়া বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে আমি নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দিলাম।
নেক্সট চলে যাব মডিউল 2-তে। প্রসঙ্গত বলি, এখান থেকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 5 নম্বরের জন্য কি করব। 5 নম্বরের প্রশ্ন লেখার জন্য কিন্তু প্রতিটা বিষয় ভালো করে বুঝে পড়ার প্রয়োজন আছে। এই যে আমি প্রশ্নগুলো বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, খুব সংক্ষেপে হলেও আমি একটু আলোচনা করে বা ধরিয়ে দিতে চাইলাম যে প্রবন্ধগুলোর ভেতরে কি আছে। তো তোমরা যদি প্রথম থেকে প্রবন্ধগুলো এইভাবে করে বুঝে পড়ো, প্রবন্ধের মূল বিষয়বস্তু যদি তোমাদের মাথায় একবার সেট হয়ে যায়, তাহলে কিন্তু প্রবন্ধ থেকে যে কোনো লাইন তুলে যে কোনো প্রশ্ন হলে তোমরা অ্যান্সার করতে পারবে। 5 নম্বরে কিন্তু বেসিক্যালি লাইন তুলে প্রশ্ন আসবে, ছোট কোনো তাৎপর্য কেন্দ্রিক প্রশ্ন আসবে। তার জন্য কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট সাজেশন করা বা কোনো একটা লাইন তুলে বলা যে এই লাইনটাই আসবে, এটা পসিবল না। তো এরপর চলে যাব মডিউল 2-তে। সাহিত্য প্রকৃতির আরশি নহে, কেবল সাহিত্য কেন, কোনো কলাবিদ্যাই প্রকৃতির যথাযথ অনুকরণ নহে, এই বিষয়টাকে আলোচনা করো। এটা প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের লেখা সাহিত্যের বিচারক নামক প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ লাইন। এখানে এই যে লাইনটা, এর তাৎপর্য কী? সাহিত্য প্রকৃতপক্ষে প্রকৃতির প্রতিবিম্ব আমাদের সামনে দেখায় না, তাহলে কি দেখায়? এরই ডিটেলস আলোচনা গোটা প্রবন্ধে রবীন্দ্রনাথ করেছেন, অ্যান্সারও কিন্তু সেটা ডিটেলস লিখতে হবে। নেক্সট প্রশ্ন, সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ, আলোচনা করো। প্রবন্ধের নাম সৌন্দর্যবোধ, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ এর উত্তর সাধক হয়ে জন্মানোর জন্য রবীন্দ্র অনুবর্তী কবিদের যে সংকটের মুখোমুখি হতে হয়েছে তা বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এই প্রবন্ধটাও খুব গুরুত্বপূর্ণ একটা একদম বাস্তব প্রবন্ধ, যে কোনো বিশাল বড় বটবৃক্ষের তলায় কখনো আরেকটা বড় বটবৃক্ষ জন্ম নিতে পারে না। ছোট গাছ থাকতে পারে, বড় গাছ কিন্তু জন্মাতে পারে না, কারণ ওই বটবৃক্ষের বিশাল ছায়ার তলায় অন্যান্য ছোট গাছগুলো কিন্তু ছোট হয়েই থেকে যায়। তো প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের পরবর্তী তার যে উত্তর সাধকরা ছিলেন, পরবর্তী প্রজন্মের কবি সাহিত্যিকরা ছিলেন, তাদের কোনো কোনো অংশে রবীন্দ্রনাথের প্রবল প্রতিভার নিচে তারা চলে এসেছিলেন বলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা কোনো কোনো জায়গায় তারা অসুবিধায় পড়েছেন বা বিপথগামী হয়েছেন, সেই বিষয় নিয়ে লেখা অপূর্ব সুন্দর প্রবন্ধ। নেক্সট প্রশ্ন, যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে, সাহিত্যের বিচারকের প্রশ্ন। নেক্সট, জগতের ওপর মনের কারখানা বসিয়াছে এবং মনের ওপর বিশ্ব মনের কারখানা, সেই উপরতলা হইতে সাহিত্যের উৎপত্তি, আলোচনা করো। এটাও সাহিত্যের বিচারক প্রবন্ধের অংশ। নেক্সট, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ, সাহিত্যের বিচারক প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। প্রকৃতপক্ষে এগুলো কিন্তু লাইন তুলে ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্রড কোয়েশ্চেন, সেইভাবে করে সমগ্র প্রবন্ধের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হবে। এখান থেকেও শর্ট কোয়েশ্চেনের জন্য সমগ্র প্রবন্ধ খুঁটিয়ে পড়তে হবে, বিষয়বস্তু বুঝতে হবে। নেক্সট মডিউল 3, এখানে রয়েছে বিখ্যাত রবীন্দ্র সৃষ্টি ছিন্নপত্র। 1 নম্বর, ছিন্নপত্রের চিঠিগুলিতে কিভাবে প্রকৃতিপ্রেম ও মানবপ্রেম একাত্ম হয়ে গেছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে বিশ্লেষণ করো। 2 নম্বর, ছিন্নপত্রের পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন কবিতাগুলির যোগসূত্র রয়েছে, কিভাবে আলোচনা করো। 3 নম্বর, ছিন্নপত্রের পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন গল্পের যোগসূত্র কিভাবে বর্ণিত হয়েছে, আলোচনা করো। 4 নম্বর, ছিন্নপত্রকে চিঠি না বলে ডায়েরিও বলা যেতে পারে, যুক্তিসহ আলোচনা করে বুঝিয়ে দাও। তো ছিন্নপত্রের গঠন রীতি বেসিক্যালি এখানে জানতে চাইছে, যে এটা কি চিঠি নাকি ডায়েরি জাতীয় রচনা। যেহেতু কবি রবীন্দ্রনাথের বা সাহিত্যিক রবীন্দ্রনাথের মনের কথা, তার মনের ভাবনা, তার প্রকৃতি তন্ময়তা ছিন্নপত্রের পত্রগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই জন্যই কিন্তু এই ধরনের প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। এখান থেকে পদ্মা নদীর পরিচয় ছিন্নপত্রে কিভাবে পরিস্ফুট হয়েছে, এগুলো এই জাতীয় প্রশ্ন, বা প্রকৃতি তন্ময়তার পরিচয় কিভাবে ছিন্নপত্রে ফুটে উঠেছে, বা রবীন্দ্রনাথের মর্তপ্রীতি কিভাবে ছিন্নপত্রে ফুটে উঠেছে, এই টাইপের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এছাড়াও এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ছিন্নপত্রের কোনো লাইন তুলে, পার্টিকুলার কোনো জায়গা তুলে, যে কাকে লেখা পত্র, কে লিখেছেন, সেইখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ছিন্নপত্র ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা, ইন্দিরা দেবীকে লেখা, যিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ছিলেন, ভ্রাতুষ্পুত্রী ছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোথা থেকে লিখেছেন, প্রেক্ষাপট কি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো তার জন্য প্রবন্ধগুলোকে বা পত্রগুলোকে, মানে যে টেক্সট রয়েছে, মূল টেক্সট, সেটাকে মনোযোগ দিয়ে প্রথম থেকে পড়তে হবে। তো এই জায়গাটা থেকে মোটামুটি এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এবং আমি যেভাবে বললাম সেইভাবে যদি পড়ো তাহলে পরীক্ষা দিতে কোনো প্রবলেম হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।